বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিদিনের মতো আজকের আয়োজন। আমার আজকের আয়োজনে থাকছে কার্বোহাইড্রেট কী, বিজারক চিনি ও অবিজারক চিনি কী, আলফা ডি গ্লুকোজ ও বিটা ডি গ্লুকোজের পাইরানোজ গঠন, এরপর থাকছে গ্লাইকোসাইডিক বন্ধন কী, এবং সর্বশেষ প্রশ্নটি হবে গরু ঘাসকে হজম করতে পারলেও মানুষ পারে না কেন। আসো এই প্রশ্নের উত্তরগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা সকলেই বোর্ডের দিকে তাকাও। বোর্ডে আমি সবগুলো প্রশ্ন লিখে রেখেছি। আমি প্রথমে তোমাদেরকে বুঝাবো কার্বোহাইড্রেট কী। আমি তোমাদেরকে প্রথমেই বুঝাবো কার্বোহাইড্রেট কী। পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড কিংবা পলিহাইড্রোক্সি কিটোনকে কার্বোহাইড্রেট বলে, অথবা যে সকল যৌগকে আদ্র বিশ্লেষণ করলে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড কিংবা পলিহাইড্রোক্সি কিটোন উৎপন্ন হয় তাদেরকে কার্বোহাইড্রেট বলে। কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত হচ্ছে CxH2OY। এই ক্ষেত্রে x ইকুয়াল টু ওয়াই হতে পারে, আবার x ইজ নট ওয়াই হতে পারে। যেমন C6H12O6, তোমরা জানো এটা একটা পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড গ্লুকোজ। এই সংকেতটাকে আমরা এইটার আলোকে লিখতে পারবো এরকম C6, তারপর লিখতে পারবো H2O, এই জায়গায় 6, অর্থাৎ এক্ষেত্রে x ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু 6। যেহেতু এইটার আলোকে এটাকে লেখা সম্ভব হয়েছে, তাহলে এটা হবে একটি কার্বোহাইড্রেট। যেমন সুক্রোজ তথা চিনি একটি কার্বোহাইড্রেট। কেন? চিনির সংকেত হচ্ছে C12H22O11। এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি C12H2O, এই জায়গায় হবে 11। এই যে C12 11 দিয়ে এটাকে যখন গুণ করি 11 দুগুণে 22, তারপর O11। এটা এই ক্ষেত্রে x ইজ নট y। এই যে 12 আর এই জায়গায় 11 সেম না, অর্থাৎ কথা ছিল CxH2O, এরপর হবে y। x ইকুয়াল টু y হতে পারে, x ইজ নট y হতে পারে। এই ক্ষেত্রে ইজ নট, এই যে এটা 12 এটা 11। কিন্তু এই যে C12H22O11, এই যৌগটাকে আদ্র বিশ্লেষণ করলে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড কিংবা পলিহাইড্রোক্সি কিটোন উৎপন্ন হয়। যেমন আমরা যদি এটাকে আদ্র বিশ্লেষণ করি, গ্লুকোজ ও ফ্রুক্টোজ পাওয়া যায়। C12H22O11 আমরা যদি আদ্র বিশ্লেষণ করি, অর্থাৎ পানির সাথে বিক্রিয়া ঘটাই অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে এই বিক্রিয়ায় তৈরি হবে C6H12O6 প্লাস C6H12O6 তৈরি হয়ে গেল। এটার আদ্র বিশ্লেষণে এই দুইটা যৌগ তৈরি হলো। এটা একটা কার্বোহাইড্রেট, এটাও একটা কার্বোহাইড্রেট, এবং এটাও একটি কার্বোহাইড্রেট। মানে যে সকল যৌগকে আদ্র বিশ্লেষণ করলে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড কিংবা পলিহাইড্রোক্সি কিটোন তৈরি হবে, তাদেরকেও আমরা কার্বোহাইড্রেট বলবো। তাহলে ফাইনালি কি হলো? কার্বোহাইড্রেটের সংজ্ঞাটা হলো পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড কিংবা পলিহাইড্রোক্সি কিটোনকে বলা হয় কার্বোহাইড্রেট, অথবা যে সকল যৌগকে আদ্র বিশ্লেষণ করলে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড কিংবা পলিহাইড্রোক্সি কিটোন পাওয়া যায় তাদেরকে কার্বোহাইড্রেট বলে। কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত হচ্ছে CxH2OY। এক্ষেত্রে x ইকুয়াল টু ওয়াই হতে পারে, আবার x ইজ নট ওয়াই হতে পারে। আলহামদুলিল্লাহ, আমরা কার্বোহাইড্রেটকে এটা শেষ করে ফেললাম। এখন আমরা দেখব বিজারক চিনি ও অবিজারক চিনি কি।
বিজারক চিনি ও অবিজারক চিনি কি, জাস্ট জ্ঞানমূলকের জন্য আমরা এটা জানব। রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় বিজারক চিনি, আরেকটাকে বলা হয় অবিজারক চিনি। এখন প্রশ্ন হচ্ছে বিজারক চিনি কি? যে সকল কার্বোহাইড্রেট টলেন বিকারক ও ফ্যালিং দ্রবণকে বিজারিত করতে পারে তাদেরকে বিজারক চিনি বলে, আর বাকি সকল কার্বোহাইড্রেটগুলোকে অবিজারক চিনি বলে। অর্থাৎ আলাদা আলাদা সংজ্ঞা দেওয়া হলে এইভাবে বলা হবে, যে সকল কার্বোহাইড্রেট ফ্যালিং দ্রবণ ও টলেন বিকারককে বিজারিত করতে পারে তাদেরকে বিজারক চিনি বলে, আর যে সকল কার্বোহাইড্রেট ফ্যালিং দ্রবণ ও টলেন বিকারককে বিজারিত করতে পারে না তাদেরকে অবিজারক চিনি বলে। ব্যাস এটুকু পড়লেই হবে। তাহলে আমরা জেনে গেলাম বিজারক চিনি ও অবিজারক চিনি কি। এরপর আমরা দেখব আলফা ডি গ্লুকোজ ও বিটা ডি গ্লুকোজের পাইরানোজ গঠন। প্রথমে তোমাদেরকে আমি বলি যে পাইরানোজ হচ্ছে, এই গঠনটাকে বলা হয় পাইরানোজ গঠন। সুন্দর হয়নি, আমি একটু করে অঙ্কন করছি। এইখানে কার্বন, এইখানে অক্সিজেন, এইখানে কার্বন, এইখানে আমরা কার্বন দেব, এই জায়গায় একটি কার্বন দেব, এই জায়গায় একটি কার্বন দেব। অর্থাৎ আমি চক্রটা তৈরি করে নিচ্ছি। এই যে এটা পাইরানোজ চক্র, যে চক্রের মধ্যে একটি অক্সিজেন আর 5টি কার্বন, 1 2 3 4 5, এই যে একটি অক্সিজেন এবং 5টি কার্বন দিয়ে যদি চক্র তৈরি হয় এটাকে বলা হয় পাইরানোজ চক্র। এই পাইরানোজ চক্র দিয়ে গ্লুকোজকে প্রকাশ করা যায়। গ্লুকোজের চাক্রিক গঠনকে এই পাইরানোজ চক্র দিয়ে প্রকাশ করা যায়। একটি গঠনের নাম হয় আলফা ডি গ্লুকোজ, আরেকটি গঠনের নাম হয় বিটা ডি গ্লুকোজ। যেমন এই মুহূর্তে আমি আলফা ডি গ্লুকোজ লিখছি, এটা আলফা ডি গ্লুকোজ। এই যে ওএইচটা হবে নিচের দিকে, এই জায়গায় হবে এইচ, এটাতে হবে ওএইচ নিচের দিকে, এই জায়গায় হবে এইচ। এবার ওএইচ হবে এটা উপরের দিকে, নিচের দিকে হবে এইচ। এবার নিচের দিকে ওএইচ, উপরের দিকে এইচ, নিচের দিকে এইচ, আর উপরের দিকে হচ্ছে CH2OH। যেমন C6H12O6, এই যে গ্লুকোজ, এই গ্লুকোজের চাক্রিক গঠন এটা। এবং আমি দেখাচ্ছি 6টা কার্বন, 1 2 3 4 5, এই যে 6। হাইড্রোজেন 12টি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টি হাইড্রোজেন। অক্সিজেন 6টি, এখানে একটা অক্সিজেন, 1 2 3 4 5, এই যে 6। সব কিছু ওকে আছে। এটাই হচ্ছে গ্লুকোজের পাইরানোজ গঠন। এবং এই পাইরানোজ গঠনের এই কার্বনটাকে বলা হয় 1 নং কার্বন, এটাকে বলা হয় 2 নং কার্বন, এটাকে বলা হয় 3 নং কার্বন, এটাকে বলা হয় 4 নং কার্বন, এটাকে বলা হয় 5 নং কার্বন, আর এটা হচ্ছে 6 নং কার্বন। 1 নং কার্বনের ওয়েট যদি নিচের দিকে থাকে এটাকে বলা হয় আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ। এই যে আলফা ডি গ্লুকোজ, অর্থাৎ 1 নং কার্বনের ওয়েট যদি নিচের দিকে থাকে এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ, আর বাকিগুলো এরকম থাকবে। তাহলে মনে রাখার উপায়টা বলছি, 1 ও 2 নং কার্বনের ওয়েট নিচের দিকে, এইচ উপরের দিকে, 2 নং কার্বনের ওয়েট নিচের দিকে থাক, ঠিক 3 নং কার্বনের ওয়েট উপরের দিকে, 4 নং কার্বনের ওয়েট নিচের দিকে, এরপরে পরের 5 নং কার্বনের উপরে CH2OH, এইভাবে মনে রাখা যায়, এই যে আলফা ডি গ্লুকোজ। তাহলে আমি আবারও বলছি, আলফা ডি গ্লুকোজের ক্ষেত্রে C1 এর কার্বনের ওয়েট কিন্তু নিচের দিকে। ঠিক জাস্ট আমি করব কি, OH-টাকে উপরে দিয়ে H-টাকে নিচে দেব, এদিকে OH দেব, এটা তখন নাম হয়ে যাবে বিটা ডি গ্লুকোজ। অর্থাৎ আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজের পার্থক্য হচ্ছে এই, 1 নং কার্বনের ওয়েট যদি নিচের দিকে থাকে তখন এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ, আর 1 নং কার্বনের ওয়েট যদি উপরের দিকে থাকে তখন এটাকে বলা হয় বিটা ডি গ্লুকোজ।
আর এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজের পাইরানোজ গঠন, আর কিছুক্ষণ আগে যেটা লিখেছিলাম সেটা ছিল আলফা ডি গ্লুকোজের পাইরানোজ গঠন। আলহামদুলিল্লাহ, আমরা শেষ করলাম আলফা ডি গ্লুকোজ ও বিটা ডি গ্লুকোজের পাইরানোজ গঠন। আমাদের 3 নাম্বার শেষ। এবার আমরা করব কি, গ্লাইকোসাইডিক বন্ধন কি এটা জানব। গ্লাইকোসাইডিক বন্ধন কি, মুছে ফেললাম। আমরা এখন দেখব গ্লাইকোসাইডিক বন্ধন কি। আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করলাম যে C1 এর কার্বনের OH আছে। তো গ্লাইকোসাইডিক বন্ধন হচ্ছে একটি গ্লুকোজ অণুর C1 এর OH অপর একটি গ্লুকোজ অণুর C4 এর OH বিক্রিয়া করে এক অণু পানি অপসারণের মাধ্যমে যে COC বন্ধন গঠন করে তাকে গ্লাইকোসাইডিক বন্ধন বলে। আমি যে কথাটা বললাম এখন রিঅ্যাকশনের মাধ্যমে এটা দেখাবো। আমি এখানে একটা গ্লুকোজ অণু লিখব, কার্বন, অক্সিজেন, কার্বন, কার্বন, এখানে কার্বন, কার্বন। এখানে OH হবে, এখানে হবে H, এখানে OH হবে, এখানে হবে H, এখানে হবে H, এখানে হবে OH, এখানে হবে OH, এখানে হবে H, এখানে হবে CH2OH, আর এখানে হবে একটা H। যোগ আমি আবারও একটি গ্লুকোজ অণু লিখব, কার্বন, বন্ড, অক্সিজেন, কার্বন, কার্বন, বন্ড, এখানে একটি কার্বন, বন্ড, বন্ড, এখানে একটি কার্বন, বন্ড, বন্ড। আমরা জাস্ট এই অণুটাকেই লিখব আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ। 2 অণু নেব, গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ। এবার এইখানকার OH নিচে, H উপরে, OH নিচে, H উপরে, এরপরে OH উপরে, H নিচে, OH নিচে, H উপরে, এখানে জাস্ট H, এখানে CH2OH। এই আমি বলি এটা 1 নং, 1, 2, 3, এটা 4, এই যে এটা হচ্ছে 5। ঠিক এমনিভাবে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। এখন একটি আলফা ডি গ্লুকোজের C1 এর OH, এই যে আলফা ডি গ্লুকোজ C1 এর OH, অপর আরেকটি অণু আলফা ডি গ্লুকোজের C4, এই যে কার্বন 4, C4 এর OH বিক্রিয়া করে এটার H আর এটার OH মিলে এখনো পানি অপসারিত হবে, অপসারিত হয়ে COC বন্ধন তৈরি করবে। আমি দেখাচ্ছি সেটা বন্ধন তৈরি করবে। আমি এভাবে লিখে নেব, C বন্ড O, C বন্ড C, এখানে C, এই জায়গায় C, বন্ড, বন্ড, C বন্ড, বন্ড। এখানে জাস্ট এরকম দেব অক্সিজেন, এখানে C দেব। এই জায়গাটা জায়গা হওয়াটা কঠিন হবে, তারপর আমি কষ্ট করে করছি, এটা মুছে ছোট করে করছি। আমি একটু ছোট করে একটু করছি, ছোট করে তবে জায়গা হবে না, সেজন্য একটু অ্যারোটা ছোট্ট করে দিচ্ছি। এরপরে C বন্ড অক্সিজেন, C বন্ড কার্বন, এখানে একটি কার্বন, এখানে বন্ড হবে, এখানে বন্ড হবে, এখানে বন্ড হবে, এই, এরপরে এই অক্সিজেন, এই কার্বন,
এইখানে কার্বন, এখানে কার্বন, এখানে হবে অক্সিজেন, এখানে হবে কার্বন, এইখানে হবে একটা কার্বন, এই 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 এখন এখন কি হবে? এই যে এই ওয়েজ কিন্তু ঠিক ছিল। এই যে ওয়েজ থাকবে, এদিকে উপরে ওয়েজ, নিচে এইচ, এটা নিচের দিকে ওয়েজ, উপরের দিকে এইচ ছিল, এটা নিচে হাইড্রোজেন, উপরে CH2 ওয়েজ, আর এখানে উপরে হাইড্রোজেন ছিল, আর এটার উপরে হাইড্রোজেন ছিল, C4 এর ওয়েজ চলে গেছে, এখানে নিচে হাইড্রোজেন, এখানে ওয়েজ, এখানে ওয়েজ, উপরে হাইড্রোজেন, উপরে হাইড্রোজেন, এখানে উপরে হাইড্রোজেন ওয়েজ, নিচে হাইড্রোজেন, এখানে নিচে হাইড্রোজেন, উপরে ওয়েজ। তাহলে এই যে এইটা গ্লাইকোসাইডিক বন্ধন, এই যে গ্লাইকোসাইডিক বন্ধন COC, গ্লাইকোসাইডিক বন্ধন। দ্যাট ইজ এর বন্ধন। এখানে হাইড্রোজেন হবে, আমি আবারও বলছি, এই যে আলফা ডি গ্লুকোজ 2 অণু নেওয়া হলো, টোটাল সবকিছু ঠিক থাকবে, শুধু একটা অণুর এই যে এই প্রথম অণুর C1 এর ওয়েজ, অপর অণুর C4 এর যে কার্বন 4 এর ওয়েজ বিক্রিয়া করে এক অণু পানি অপসারিত হবে। আমি বিয়োগ পানি দিয়ে দিলাম, বিয়োগ পানি H2O, এক অণু পানি অপসারিত হয়ে 1 নং কার্বনের সাথে 2 নং কার্বনের সাথে বন্ধন হবে একটি অক্সিজেনের মাধ্যমে COC, এই যে COC, এই যে বন্ধন করলো, বাকি সেই অংশটা সম্পূর্ণ অটুট থাকবে, যেভাবে আছে ঠিক সেভাবে এখানেও আছে, একইভাবে আছে, শুধু এই COC যে বন্ধনটা করলো এটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। এইভাবে অসংখ্য গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে পলিমার তৈরি হলে তখন এটাকে স্টার্চ বলে। আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ, এইভাবে যখন 1 নং কার্বন অপরটা 4 নং কার্বন, আবার 1 নং কার্বনের সাথে 4 নং কার্বন, এইভাবে গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে যে পলিমার অণু তৈরি করে এটাকে বলা হয় স্টার্চ। আর বিটা ডি গ্লুকোজ যদি এভাবে গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি করে তখন তৈরি হয় সেলুলোজ, যেমন গাছের পাতায় থাকে, চালের মধ্যে, গমের মধ্যে থাকে স্টার্চ। তাহলে আমরা কি পড়লাম? গ্লাইকোসাইডিক বন্ধন, একটি গ্লুকোজ অণুর C1 এর ওয়েজ অপর একটি গ্লুকোজ অণুর C4 এর ওয়েজ বিক্রিয়া করে এক অণু পানি অপসারণের মাধ্যমে যে COC বন্ধন তৈরি করে তাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে আমরা গ্লাইকোসাইডিক বন্ধন শেষ করলাম। শেষ করার পর আমরা একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে আলফা ডি গ্লুকোজ গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে যখন পলিমার অণু তৈরি করে সেটা হয় স্টার্চ, আর বিটা ডি গ্লুকোজ যখন গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে পলিমার তৈরি করে তখন সেটা হয় সেলুলোজ। এই কথাটা বলার একমাত্র কারণ হচ্ছে আমাদের এখনকার প্রশ্ন, গরু ঘাসকে হজম করতে পারলেও মানুষ পারে না কেন? মনে করো এটা স্টার্চ, আরও অসংখ্য যুক্ত হয়েছে, এটা স্টার্চ। আমরা যখন এই স্টার্চটা খাবো তা আমাদের পরিপাকতন্ত্র থেকে একটা এনজাইম নিঃসৃত হয়, সেই এনজাইম এই গ্লাইকোসাইডিক বন্ধনটাকে ভেঙে দেয় এবং তখন আমাদের খাবারটা হজম হয়ে যায়, সেখান থেকে আমরা শক্তি পাই। অর্থাৎ পরিপাকতন্ত্র থেকে যে এনজাইম নিঃসৃত হয় সেই এনজাইম গ্লাইকোসাইডিক বন্ধনকে ভেঙে দিলে তারপর খাদ্য হজম হয়। তো মানুষের পরিপাকতন্ত্র থেকে যে এনজাইম নিঃসৃত হয় সেটা আলফা ডি গ্লুকোজ এবং আলফা ডি গ্লুকোজ গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে যে স্টার্চ তৈরি করে সেই আলফা ডি গ্লাইকোসাইডিক বন্ধনটা ভাঙতে পারে, আলফা ডি গ্লুকোজ থেকে সৃষ্ট গ্লাইকোসাইডিক বন্ধনটি ভাঙতে পারে, তাই মানুষ স্টার্চকে হজম করতে পারে। কিন্তু যদি ঘাস খায়, ঘাসের মধ্যে বিটা গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হয়, মানে বিটা ডি গ্লুকোজ যখন বিক্রিয়া করে 1 নং কার্বন এবং 4 নং কার্বনের ওয়েজ বিক্রিয়া করে COC বন্ধন তৈরি করে, এটাকে বলা হয় বিটা ডি গ্লাইকোসাইডিক বন্ধন। বিটা ডি গ্লাইকোসাইডিক বন্ধন মানুষের পরিপাকতন্ত্র থেকে যে এনজাইম নিঃসৃত হয় সেই এনজাইম ওই বিটা ডি গ্লাইকোসাইডিক বন্ধনকে ভাঙতে পারে না।
ফলে ঘাস আমাদের পাকস্থলিতে হজম হয় না। কিন্তু গরু পাকস্থলী থেকে, গরুর পরিপাকতন্ত্র থেকে যে এনজাইম নিঃসৃত হয়, সেই এনজাইম আলফা ডি গ্লুকোজ এর আলফা ডি গ্লাইকোসাইডিক বন্ধনকেও ভাঙতে পারে, বিটা ডি গ্লাইকোসাইডিক বন্ধনকেও ভাঙতে পারে। ফলে গরু ঘাস এবং স্টার্চ উভয় খেয়ে হজম করতে পারে। এই জন্য গরু ঘাসকে হজম করতে পারলেও মানুষ পারে না। আমি এটাকে আবারও বলছি, মানুষের পরিপাকতন্ত্র থেকে যে এনজাইম নিঃসৃত হয়, সেই এনজাইম স্টার্চের মধ্যে যে আলফা গ্লাইকোসাইডিক বন্ধন রয়েছে তা ভাঙতে পারে। এই জন্য মানুষ স্টার্চ খেলে সেটা হজম করতে পারে, কারণ মানুষের পরিপাকতন্ত্র থেকে যে এনজাইম নিঃসৃত হয়, সেই এনজাইম স্টার্চের আলফা ডি গ্লাইকোসাইডিক বন্ধন ভাঙতে পারে। অপরদিকে ঘাসের মধ্যে বিটা গ্লাইকোসাইডিক বন্ধন থাকে। মানুষের পরিপাকতন্ত্র থেকে নিঃসৃত এনজাইম বিটা গ্লাইকোসাইডিক বন্ধনকে ভাঙতে পারে না বলে সেটাকে হজম করা সম্ভব হয় না। কিন্তু গরুর পরিপাকতন্ত্র থেকে যে এনজাইম নিঃসৃত হয়, সে এনজাইম আলফা গ্লাইকোসাইডিক বন্ধনকেও ভাঙতে পারে, বিটা ডি গ্লাইকোসাইডিক বন্ধনকেও ভাঙতে পারে। উভয় ধরনের গ্লাইকোসাইডিক বন্ধনকে ভাঙতে পারে বলে গরু ঘাস এবং স্টার্চ উভয় খেয়ে হজম করতে পারে। এই জন্যই মানুষ ঘাসকে হজম করতে না পারলেও গরু ঘাসকে হজম করতে পারে। ধন্যবাদ তোমাদের সকলকে, অনেকক্ষণ ধরে আমার সাথে ধৈর্য সহকারে ছিলে। এমনিভাবে আগামী দিনগুলোতেও আমার সাথে থাকবে সেই প্রত্যাশা রেখে আজকে আমার এই ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ধন্যবাদ সবাইকে।